হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর বাংলার প্রথম চ্যাপ্টার কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে তোমাদের কবিতাটা রয়েছে লেখক মুকুন্দ চক্রবর্তীর, সেটা তোমাদের কাছে ভালো করে আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? তোমরা যারা যারা নতুন ক্লাসে উঠছো, মানে সদ্য ক্লাস 9-এ উঠছো, তারা কিন্তু খুব ভালো করে পড়াশোনা শুরু করো। আমি ভিডিওটা শুরু করার আগেই বলছি, কারণ এরপরে তোমরা যেহেতু ক্লাস 9-এ উঠছো, তোমাদের কিন্তু পড়ার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু বাড়ছে। ঠিক আছে? ক্লাস 8-এ যা ছিল তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু একটু কঠিন বলতে পারো ক্লাস 9টা। ঠিক আছে? 9-এর থেকে একটু কঠিন ক্লাস 10, তাই না? এভাবে তো উঁচু ক্লাসগুলো তো উঠছে। তো তোমাদের কিন্তু প্রথমে একটা কথা বলবো, সমস্ত বইগুলোকে ভালো করে পড়বে, দেখবে সমস্ত কিছু তোমাদের ভালো লাগবে এবং পড়তেও মন বসবে। ঠিক আছে? তো আর দেরি না করে চলো শুরু করছি। এই ক্লাস 9-এর এই বাংলার এই কবিতা বা গল্পগুলো অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে? শুধুমাত্র যে গড়গড় করে মুখস্থ করে গেলাম তা কিন্তু নয়। তোমার কিন্তু কবিতাটা পুরো সারমর্মটা ভালো করে বুঝতে হবে, যে এই কবিতার মধ্যে কি বলা আছে, কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন লেখক, সেই জিনিসটাকে ভালো মতো ধরতে হবে। যদি সেটা বুঝতে পারো তাহলে কবিতার যে প্রশ্নোত্তরগুলো সেগুলো নিজেরাই করতে পারবে। ঠিক আছে? দেখো দেখো কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী, তাই তো? কিন্তু কবিতাটা শুরু করার আগে তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই কলিঙ্গ দেশটা কোথায় অবস্থিত, আর সেখানে ঝড় বৃষ্টি বা কেন, তাই না? তো চলো এই নামকরণটার পাশাপাশি আমরা জেনে নিই এই মুকুন্দ চক্রবর্তীর কোথা থেকে এই কবিতাটা লিখেছেন, মানে কোন কাব্যগ্রন্থ থেকে। সেই উৎসটা কিন্তু তোমাদের প্রত্যেককে জানতে হবে। ঠিক আছে? প্রত্যেকে খাতা খুলে বা বইয়ের কোনো কোণে নোট করে রাখো উৎসটি। আলোচ্য কাব্যাংশটি উৎস কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এই খণ্ডের কালকেতুর উপাখ্যানের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ অংশ থেকেই কিন্তু পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। বোঝা গেল? উৎসটা কিন্তু ভালো করে লিখে রাখবে। তো দেখো, তাহলে এই মুকুন্দ চক্রবর্তী যেটা লিখেছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড, সেখানে কিছুটা কি কাহিনী দেওয়া রয়েছে। সেই কাহিনী অনুসারেই কিন্তু এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কথাটা বর্ণনা আছে। তো সেই কাহিনী তোমাদের প্রত্যেকে জানতে হবে। চলো জেনে নিই। দেখো, এই যে মুকুন্দ চক্রবর্তী, তার লেখা চণ্ডীমঙ্গল কাব্যের যে আখেটিক খণ্ড, সেই খণ্ডতে দুজন ব্যক্তি নাম আছে, তারা ব্যাধ। ঠিক আছে? তারা কি করে? পশু শিকার করে এবং পশু মানে চামড়াগুলো বাজারে বিক্রি করে, সেটাই তাদের হচ্ছে কাজ। তো সেটা কে কে? এক হচ্ছে ধর্মকেতু, আর হচ্ছে নিদয়া। ঠিক আছে? মানে ধর্মকেতু নিদয়া হচ্ছে তার স্বামী স্ত্রী, তাদের পুত্র নাম হচ্ছে কালকেতু। ঠিক আছে? এই কালকেতু ছিল শিবের, বলতে পারো শিব ভক্ত। ঠিক আছে? শিব ভক্ত নীলাম্বর হচ্ছে কালকেতু। ওকে, গল্পের মতো করে শুনে যাও। ঠিক আছে? তো দেখো, দেবী চণ্ডীর অনুরোধে শিব তাকে অভিশাপ দেয়, দিয়ে তাকে মর্তে পাঠান। ঠিক আছে? পশু শিকারে কালকেতু যখন খুব শক্তিশালী হয়ে ওঠে, ব্যাধ কালকেতুর সঙ্গে এদিকে আবার কি হয়, ফুল্লরা নামে একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে হয়। ওকে, প্রবল দরিদ্রের কারণে, মানে খুব দরিদ্র যখন ওদের মধ্যে ছিল, তার মধ্যেতেও কালকেতু আর ফুল্লরা জীবনটা ভালোভাবে চলে যাচ্ছিল। কালকেতু আর পশু শিকার করতো, ফুল্লরা কি করতো, সেই পশুর মাংস চামড়াগুলো বাজারে বিক্রি করতে যেত বা হাটে বিক্রি করতো এবং টাকা পয়সা নিয়ে আসতো। এইভাবে ওদের দিন মানে জীবনযাপন চলতো। ঠিক আছে? কালকেতু দিকে শিকারে কি হয়, খুবই ভালো এবং খুবই অপরাজয়, মানে ওর সঙ্গে কেউ পেরে উঠতে পারে না। পশুরা এইটা দেখে বিপদে পড়ে দেবী চণ্ডীর আশ্রয় নেয়, যে দেবী চণ্ডী যেন ওদের কি করে, ওদের এখান থেকে যেন বাঁচিয়ে নেয়, সেই জন্য ওরা দেবী চণ্ডীর কাছে আশ্রয় নেয়। এইদিকে দেবী চণ্ডী কি করে, নিজের পুজো প্রচারের উদ্দেশ্যে একদিন বনের সমস্ত পশুকে লুকিয়ে রেখে একটা গোসাপ, মানে স্বর্ণ গোসাপের রূপ ধারণ করে। ঠিক আছে? সে ধারণ করে কালকেতু শিকারে যাবার পথে তাকে দেখা দেয়। শিকারে কিছু না পেয়ে তখন কি করে, কালকেতু দুঃখ মনে বাড়ি ফেরার পথে রেগে গিয়ে তখন কিছু না পেয়ে তখন কি করে, ওই যে যে স্বর্ণ কালারের, মানে স্বর্ণ রঙের, মানে সোনার মতো রঙের যে গোসাপ, তাকে বাড়িতে নিয়ে আসে। কারণ সে তো আর কোনো পশুকে খুঁজে পায়নি, কারণ এদিকে যে সেই স্বর্ণ গোসাপ যেটা আর কি, মানে চণ্ডী দেবী, সে যে সমস্ত পশুগুলোকে লুকিয়ে রেখেছিল এটা কিন্তু কালকেতু জানতে পারেনি। কিন্তু সে তখন কি করবে, রাগের মাথায় তখন ওই গোসাপকে ধরে নিয়ে বাড়ি নিয়ে চলে আসে। ওকে, তো বাড়িতে সেই গোসাপ যখন নিয়ে আসে, তখন নিয়ে আসার পরে ওই মানে গোসাপের যে রূপ, তার রূপের আড়ালে লুকিয়ে থাকা যে দেবী চণ্ডী তখন কি করে না, 16 বছরের একটা মেয়ের মূর্তি ধারণ করে ফেলে। ফুল্লরা, মানে কালকেতুর যে ওয়াইফ,
তখন ফুল্লরা কি করে, তাকে দেখে ভয় পেয়ে যান যে কি হলো, গোসাপ থেকে একটা মেয়ে হয়ে গেল কি করে। তখন ওই মেয়েটি তাকে আশ্বস্ত করে এবং বলে যে কালকে তো সে মানে যে গরিব, মানে গরিবতা যে ব্যাপারটা, মানে দারিদ্র যে ভাবটা, সেটা সে দূর করে দেবে। তবুও ফুল্লরা ভাবে ওই মেয়েটি তার ঘরে সতীন রূপে আশ্রয় নিতে চাইছে, মানে বিশ্বাস করতে পারছে না। সে কালকেতুর কাছে এই বিষয়ে একটা অভিযোগ জানায় যে এরকম একটা মেয়ে এসছে এরকম রূপ নিয়ে। তখন কালকেতু তীর নিয়ে কি করে, মেয়েটিকে মারতে যায়, এবং মারতে যাওয়ার সময় তখন দেবী চণ্ডী নিজের রূপ ধারণ করে নেন। বোঝা গেল? এই গল্পটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানতে হবে, তবেই কিন্তু এই কবিতাটা পুরোটাই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তাই বারবার করে বলছি, ভিডিওটা কিন্তু পুরো দেখার চেষ্টা করো, একদমই স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। এটা কিন্তু তোমাদের ক্লাস 7 বা 8 বাংলা নয় যে তোমাদের পড়ার পরে প্রশ্নগুলো যেগুলো টেক্সটে থাকবে সেগুলো করে নিলেই পরীক্ষায় কমন পাবে। এখানে কিন্তু পুরোটাই আলাদা, তোমাদের কিন্তু কবিতাটা বা গল্পটা ভালো মতো বুঝতে হবে, তবেই তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে? তাই অতটা সহজ কিন্তু ভেবো না। তো চলো, তো কি বলছিলাম, ফুল্লরাত অভিযোগ জানায়। তখন কালকেতু তীর দিয়ে মেয়েটাকে মারতে আসে। মারতে আসার সময় দেবী চণ্ডী নিজের রূপটা ধারণ করে নেয়। কালকেতু ফুল্লরার সংশয় দূর করার জন্য, যাতে তারা যাতে তাকে বিশ্বাস করে, সেই জন্য দেবী চণ্ডী কী করলো, নিজের নানান রূপে তাদের সামনে দেখা দিল এবং কালকেতুকে 7 ঘড়া ধন দান করলো, মানে অনেকটা ধন তাকে দিল। ঠিক আছে? দেবী চণ্ডীর এই আশীর্বাদেই কালকেতু আস্তে আস্তে বন কেটে গুজরাট নগর তৈরি করে ফেলল। কালকেতু রাজা হলেও তার রাজ্যে প্রজা বলে, মানে প্রজা ছিল না, প্রজার অভাব ছিল। ঠিক আছে? রাজার কাছে তো প্রজাই থাকবে, তো সেখানে প্রজা তো ছিল না। তখন দেবী চণ্ডীকে আবার আহ্বান করে কালকেতু প্রজা চায় যে আমাকে প্রজা দিন। তখন কালকেতুর প্রার্থনা পূরণ করার জন্য দেবী কি করে, কলিঙ্গ নগরে, এইবার এসছে এই কলিঙ্গ দেশের কথা। ঠিক আছে? কলিঙ্গ নগরে ঝড় বৃষ্টি সৃষ্টি করে। তাহলে এই ঝড় বৃষ্টি কিভাবে এলো বুঝতে পারছো? দেবী চণ্ডীর আশীর্বাদে কলিঙ্গ দেশে তখন ঝড় বৃষ্টি শুরু হয়। তাহলে কেন সেটা ঝড় বৃষ্টি করলো? দেখো, ঝড় বৃষ্টি সৃষ্টি করে দুর্দশাগ্রস্ত সেই প্রজাদেরকে গুজরাটে নিয়ে আসার জন্য তার সতীন গঙ্গার সাহায্য চান। ঠিক আছে? গঙ্গা রাজি না হওয়ায় দেবী চণ্ডী তখন সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে মেঘ ও বজ্রের দ্বারা ওই কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি আর বন্যা সৃষ্টি করেন। ঠিক আছে? মানে প্রথমে গেছিল গঙ্গার কাছে, গঙ্গা কিন্তু রাজি হয় না। ঠিক আছে? দেবী চণ্ডী প্রথমে গঙ্গার কাছে গেছিল, গঙ্গা কিন্তু রাজি হয়নি। ওকে? তখন গঙ্গা রাজি না হওয়ার পরে দেবরাজ ইন্দ্র কাছে গেছিল, ইন্দ্রর কাছে গিয়ে ঝড় বৃষ্টির সৃষ্টি করে বন্যা সৃষ্টি করেন ওই কলিঙ্গ দেশে। ফলে কি হয়, ওই বন্যা বিধ্বস্ত মানে দুর্গত প্রজারা সেই কলিঙ্গ দেশ ছেড়ে পাশের যে গুজরাট রাজ্যে আশ্রয় নেয়, এবং প্রজার যে ব্যাপারটা ছিল ফাঁকা, ওই কার না কালকেতুর, সেই প্রজাটা পূরণ হয়। বোঝা গেল? মানে ওখানে সব চলে যায় লোকজন, তখন ওর প্রজা পেয়ে যায়। তো এটা হচ্ছে ঝড় বৃষ্টি সৃষ্টির মূল কারণ। বোঝা গেল? তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল কিভাবে, এই গল্পটা শুনলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে আজকে যে কবিতাটা তোমরা পড়ছো, এবার হচ্ছে ঝড় বৃষ্টির সৃষ্টি হওয়ার যে রূপটা, সেই রূপটাই এখানে বর্ণনা করা আছে। দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এই যে কইল কথাটা, এটা কিন্তু কইল মানে কি, কইল মানে হচ্ছে করলো। তাহলে মেঘে করলো অন্ধকার, মেঘে করলো অন্ধকার। মনে রাখবে, কইল কথার মানে হচ্ছে করলো। তোমরা কিন্তু তোমাদের খাতায় এটা লিখে রাখবে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের মানে জানা দরকার। তাহলে কইল মানে হচ্ছে করলো। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, মানে এত অন্ধকার করেছে যে কেউ কারো শরীর দেখতে পাচ্ছে না, এতটাই অন্ধকার। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান বলতে যেটা উত্তর আর পূর্বর কোণ, কোণটাকে বলে ঈশান কোণ, তাই তো? সেই ঈশান কোণে কি হয়েছে না, ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। মেঘ সঘনে চিকুর। ঠিক আছে? মানে বিদ্যুতের ঝলকানি উঠছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, মানে উত্তর দিকে কি হচ্ছে, মেঘের যে আওয়াজ, সেটা গুরু গম্ভীর আওয়াজ, সেটা শোনা যাচ্ছে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেকে মানে কি, অর্থাৎ মুহূর্তের মধ্যেই কালো মেঘে আকাশটা ছেয়ে গেল। ঠিক আছে? আর চারি মেঘে বরিশে মুষলধারে জল, আর মেঘটা ছেয়ে যাওয়া কি হচ্ছে না, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে? এইবার দেখো, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। আর এদিকে কলিঙ্গে কি হয়েছে, মানে কলিঙ্গ দেশে
যেটা হচ্ছে মেঘের আওয়াজ জোরে জোরে হচ্ছে, মানে মেঘ ডাকে উচ্চ না, মানে খুব জোরে জোরে মেঘ ডাকছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, এদিকে প্রজারা বিপদে পড়িয়ে ভাবছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। দেখো এতটাই মেঘের গর্জন, ঠিক আছে, মেঘের এই তাণ্ডব গর্জন দেখে প্রজারা বিপাকে ভবন ছাড়ি অর্থাৎ বাড়ি ছেড়ে প্রজা দিল রর। রর কথাটার মানে হচ্ছে দৌড়, ঠিক আছে, প্রজারা সেখান থেকে পালাচ্ছে। বোঝা গেল মেঘের এত গুরুগম্ভীর আওয়াজ শুনে প্রজারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে ভয়ে। ওকে, তাহলে বুঝতে পারলে প্রথম এই কটা লাইনের মানেটা। আর এটা যে শুরু হলো কিভাবে, এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেকেরই কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তো শুরু হলো, শুরু হওয়ার পরের ঘটনা এখানে দেওয়া আছে, কিন্তু শুরুটা হলো কিসের জন্য সেটা তোমাদেরকে তো আমি প্রথমেই বলে দিলাম। ওকে, চলে এসো পরের পাতায়। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। এখানে হরিত কথার মানে হচ্ছে সবুজ গাছপালা, ঠিক আছে, মানে সবুজ গাছপালা হাওয়ার তাণ্ডবে ধুলোয় পরিণত হলো, মানে ধুলোতে পুরো ঢেকে গেল, ঠিক আছে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, আর এদিকে ফসল নষ্ট হতে দেখে প্রজারা চমকিত হয়ে গেল, মানে উল্টে পড়ছে সমস্ত ফসল শস্য, সেটা দেখে প্রজারা কি হলো, চমকিত হয়ে গেল। বোঝা গেল মানেটা। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, আর এদিকে যেন মনে হচ্ছে আটটি বিশাল হাতি যেন বৃষ্টি ধারায় ভাসিয়ে দিয়ে সমগ্র কলিঙ্গ দেশকে পুরো ভাসিয়ে দিচ্ছে, এরকমই লাগছে, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সঘনে চিকুর, গজরাজ মানে কি, গজরাজ মানে হচ্ছে হাতি, আর অষ্ট মানে তো 8, এটা হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি পড়ার আবভাব দেখে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, আর এদিকে যেন ঘন ঘন বিদ্যুতের চমকানির সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকে। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। মানে করিকর কথার মানে হচ্ছে হাতির সুর, এগুলো কিন্তু খাতায় তোমরা নোট করে রাখবে, বা বইয়ে কবিতার পাশে কিন্তু নোট করে রাখবে করিকর মানে কি। তো বলছে করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। বলছে যে বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন বারবার করে তার সুর দিয়ে জলবর্ষণ করে চলেছে। বোঝা গেল। আর কি না, সমগ্র পৃথিবী, দেখো কি হয়েছে না, সমগ্র পৃথিবী যেন জলমগ্ন হয়ে পড়ায় জল আর স্থলের যে সীমারেখা অর্থাৎ পথ যেটা, সেটা হারিয়ে গেছে। জল আর পথ মানে কোথা দিয়ে জলের যে সীমানা সেটা কিছু বোঝা যাচ্ছে না, এতটাই বৃষ্টিধারা বইছে। বোঝা গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, আর চারিদিকে শুধু মেঘের গর্জনই শোনা যাচ্ছে, আর কারো কথাই শোনা যাচ্ছে না, কারো কথা শুনিতে না পায় কোনো জন। বোঝা গেল, মানে মেঘের গর্জন এতই যে কারো কোনো কথা শোনার যাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এরপর থেকে দেখো, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। বলছে দিন রাত্রি ও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধু অন্ধকারেই ছেয়ে থাকে কলিঙ্গ দেশ। বোঝা গেল, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ এই জৈমিনীর নামটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। অর্থাৎ জৈমিনীটা কে এটা তাকে জানতে হবে। জৈমিনী কিন্তু ছিলেন মহাভারত যে লিখেছিলেন ব্যাস, বেদব্যাস, তার শিষ্য হচ্ছেন জৈমিনী, ঠিক আছে। জৈমিনী কি করতো না, ওই যে বেদব্যাস যিনি, তার যে কর্মকাণ্ডগুলো সেগুলো তিনি সুসংবদ্ধ ও সংশোধন করে দিতেন, ঠিক আছে, এটা তার কাজ ছিল, ঠিক আছে। এবং জৈমিনী রচিত যে মহাভারত, সেটা জৈমিনী মহাভারত বলা হয় কারণ অনেক ভুল ত্রুটি হয়েছিল, হয়তো সেটা ঠিক করে দিয়েছিলেন এই জৈমিনী, ঠিক আছে। তো জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে বাজ পড়া সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে, সেজন্য মানুষ ওনাকে স্মরণ করে। আর এই বিশ্বাসেই বজ্রপাতের সময় মানুষ এই জৈমিনীর নাম কীর্তন করে। ওকে, তো সেটাই বলছে যে না আর কি সন্ধ্যা, না দিন, না না রাত্রি, মানে কোনোটারই পার্থক্য বোঝা যাচ্ছে না। আর এদিকে শুধু সবাই কি করছে, সমগ্র আর কি কলিঙ্গ দেশে সবাই জৈমিনী স্মরণ করছে যে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, মানে সকল লোক জৈমিনীর কথাই স্মরণ করছে, যাতে সমস্ত মানে এই সমস্ত ঝড় বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায়, তার জন্য জৈমিনী সবাই নাম করছে। টিপিএল স্টার করে রাখো এই জৈমিনী কে ছিলেন, ঠিক আছে। তারপর
হুর হুর দূর দূর শুনে ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। মানে এত হুড়হুড় দুরহুর বৃষ্টির আওয়াজ, ঠিক আছে, ঝড়ের আওয়াজ, তো সেই ক্ষেত্রে রবিকে, সূর্যের কিরণ কেউ দেখতে আর পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। অর্থাৎ গর্ত ছেড়ে, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, ঠিক আছে, তো গর্ত ছেড়ে সাপ ভেসে চলেছে, ঠিক আছে, মানে সাপ ভেসে বেড়াচ্ছে, তার যে কোনটা গর্ত, সেই গর্তটা সে আশ্রয়টা হারিয়ে ফেলছে। ওকে, আর কি হচ্ছে না, জলস্থল, অর্থাৎ জলস্থলের পার্থক্য কোনটা, কোনটা জল কোনটা পথ, সেই পার্থক্যটা তো হারিয়ে গেছে, সেই হারিয়ে দিয়ে যেন প্লাবন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমগ্র কলিঙ্গ দেশে, এতটাই বৃষ্টি হচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। অর্থাৎ টানা 7 দিন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, অর্থাৎ টানা 7 দিন ধরে বৃষ্টিতে শস্যের যে প্রবল ক্ষয়ক্ষতি হয়, আর কি হয়, ধ্বংস হয় ঘর বাড়ি। বলছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মানে শস্যের যে কার্য করা যে ঘরগুলো, সেগুলোও ধ্বংস হয়ে গেল। বুঝতেই পারছো? তারপর দেখো, এখানে হেজ্জা কথার মানে হলো জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে, আর আছুক মানে হচ্ছে থাকুক, ঠিক আছে, আছুক মানে থাকুক। ওকে, থাকুক শস্যের কার্য, হেজ্জা জলে ভিজে যাওয়া যে ঘরগুলো, সেটা কি হচ্ছে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, মানে ফসলগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে এবং ফসলের যে ঘরগুলো, সেই ঘরগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রবল বৃষ্টিতে শস্যের ক্ষতি হয় এবং ঘরবাড়িও ধ্বংস হয়ে যায়, এটাই এই লাইনে বলছে। তারপর দেখো, মেঝাতে, অর্থাৎ মেঝেতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। বলছে ভাদ্র মাসে যে পাকা তাল যখন পড়ে, তখন যেরকম একটা আওয়াজ হয়, সেরকম যেন সেই পাকা তালের মতো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ছে। বোঝা গেল? শিল অর্থাৎ যেটা শিল পড়ে, ঘন বৃষ্টি হলে শিল পড়ে, তো সেটা যেন কেমনভাবে পড়ছে, ভাদ্র মাসে পাকা তাল যেভাবে পড়ে ঠিক সেইভাবে পড়ছে। দেখো কত সুন্দর বর্ণনা করেছে লাইনগুলোতে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। এদিকে আবার চণ্ডী দেবীর আদেশে বীর হনুমান কি করে না, মঠ অট্টালিকাগুলো ভেঙে চুরচুর বা তছনছ করে দেন, ঠিক আছে। তারপর দেখো রয়েছে, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। অর্থাৎ পর্বতের মতো বিশাল যে উঁচু জলের ঢেউ, তার আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ছে, ঠিক আছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মণ্ডল গান শ্রী কবি কঙ্কন। এদিকে কি হচ্ছে না, প্রচণ্ড বেগে নদ নদী নগরে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যায়, ঠিক আছে। নদ নদীগুলো কি করে, সব মানে যা পায় সব ভাসিয়ে নিয়ে চলে যায়। আর এদিকে কি বলছে না, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, নদ নদীগণও যেন চণ্ডীর এই আদেশে ভাসিয়ে নিয়ে সব কিছু চলে যাচ্ছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ শ্রী কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনীর গানের আকারটাই শুনিয়েছেন। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসছে যে অম্বিকা মঙ্গল কে? অম্বিকা মঙ্গল হচ্ছেন মুকুন্দ চক্রবর্তীর লেখা যে চণ্ডীমঙ্গল, তার সেই কাব্যের নামই হচ্ছে অম্বিকা মণ্ডল, মানে মঙ্গল তো নয়, মঙ্গল, ঠিক আছে। আর এই অম্বিকা মঙ্গলের গান কে? শ্রী কবি কঙ্কন। শ্রী কবি কঙ্কন হচ্ছে আমাদের এই কবি মুকুন্দ চক্রবর্তী, ঠিক আছে। তার উপাধি বলতে পারো শ্রী কবি কঙ্কন, উনি এই উপাধিটা ব্যবহার করেন, ঠিক আছে। তো উনি কি করেন না, এই গানটা গান, অর্থাৎ এই তার কাব্যটা, চণ্ডীমঙ্গল কাব্যের আরেক নাম অম্বিকা মঙ্গল। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের কবিতাটি। তাহলে কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি কেন হয়েছিল এবং ঝড় বৃষ্টির সময় কি কি ঘটনা ঘটেছিল, পুরোটাই কিন্তু এই কবিতার মধ্যে দেওয়া রয়েছে। কেন হয়েছে সেই ঘটনা তোমাদেরকে আমি বললাম। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীটা, সেটা তো চণ্ডীমঙ্গল কাব্যে সুন্দরভাবে দেওয়া আছে, এবং তোমাদের তো সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা হওয়ার পর কি কি হয়েছিল চণ্ডীদেবীর আদেশে, তো সেটা হচ্ছে তোমাদের পাঠ্য। তো এটা পড়তে তোমাদের আগের কাহিনী তো জানতেই হবে প্রত্যেকে। তো ভিডিওটা কেমন লাগলো, পড়াটা কেমন বুঝলে, অবশ্যই আমায় কমেন্টে জানাবে। এর চ্যাপ্টার যে সমস্ত প্রশ্নগুলো হবে তা তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়েই দেবো, কিন্তু পড়াটা তোমরা কেমন বুঝলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই,
ভালো করে পড়ো সবাই। ওকে।